Hello everyone, welcome back to my channel Brilliant Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব this is how এর ব্যবহার। this is how এর বাংলা অর্থ হলো এভাবে। যখন আমরা বাংলা সেন্টেন্সে বলি যে এভাবে সে কথা বলে, আমরা এভাবেই শিখি, এভাবে আমরা একে অপরকে সাহায্য করি। আবার আমরা মাঝে মাঝে বলি যে এভাবে ভালোবাসতে হয় বা এভাবে শেখাতে হয়, এভাবে নির্দেশনা বলি অনুসরণ করতে হয়। তাহলে দেখেন, কখনো আমরা বলতেছি যে এভাবেই সে কথা বলে, বা আমি এভাবে শেখাই, বা সে এভাবেই কথা বলে। আবার বলতেছি যে এভাবে শিখতে হয় বা এভাবে শেখাতে হয়, এভাবে লেখাপড়া করতে হয়। এই ধরনের কথাবার্তা বলতে কিভাবে আমরা দিস ইজ হাউ ব্যবহার করব, সেটাই আজকে আমরা দেখব। তাই যারা দিস ইজ হাউ এর সম্পূর্ণ ব্যবহার দেখতে চান বা ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, তারা ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি এরপর থেকে দিস ইজ হাউ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ইভেন আপনাদের যে ইংলিশে ফ্লুয়েন্সিটা সেটা ডেফিনেটলি কি হবে, ইমপ্রুভ হবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। এভাবে সে কথা বলে, এভাবে আমরা কাজ করি, আমরা এভাবে শিখি। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো দিস ইজ হাউ ব্যবহার করে? খুবই ইজি এবং খুবই সিম্পল। আমরা জাস্ট খালি একটু যদি প্র্যাকটিস করি, হ্যাঁ, এবং যদি এগুলো বারবার বলি, ডেফিনেটলি উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এভাবে সে কথা বলে। দেখেন, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বলার সময় যদি একটু থিঙ্কিং করি, বা আপনি যদি কোনো রিটেন এক্সাম দিতে যান বা লিখতে যান, একটু থিঙ্কিং করলে আমরা খুব ইজিলি ভাবে কিন্তু লিখতে পারি, তাই না? আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে একটু ভাগ করে নেব। দেখেন, আপনি যখন বলছেন এভাবে সে কথা বলে, আমরা প্রথমেই বলেছি যে দিস ইজ হাউ, যার বাংলা অর্থ হচ্ছে এভাবে, আর আরেকটা হচ্ছে সে কথা বলে। তা আমি যদি এই যে এভাবে এটা নাই, যদি আমি এই জিনিসটা এভাবে থিঙ্কিং করি যে এই কথাটা নাই, সে কথা বলে, তাহলে এটা আমরা কিভাবে লিখতাম? তাহলে দেখেন, সে কথা বলতে আমরা তাহলে এটা বলতাম না যে হি টক্স বা হি স্পিক, যেটাই বলেন, তাই না? হি টক্স, এটাই তো বলতাম না, সে কথা বলে। টক্স হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাই না? কিন্তু যেহেতু এভাবে বলতেছে, তখন এর জন্য আমরা কি ব্যবহার করতেছি? দিস ইজ। তাহলে দিস ইজ হাউ, তাহলে এভাবে সে কথা বলে, দিস ইজ হাউ হি টক্স। এখানে তখন বড় হাতে দেওয়া দরকার না, ছোট হাতে দেবেন, তাই না? দিস ইজ হাউ হি টক্স, এভাবে সে কথা বলে। এভাবে আমরা কাজ করি, দেখেন খুব ইজি না? তাহলে দিস ইজ হাউ আমরা, তাহলে উই ওয়াক, এভাবে আমরা কাজ করি, দিস ইজ হাউ উই ওয়াক। খুবই ইজি। তার মানে আপনি যদি এর স্ট্রাকচারটা বলতে চান, যে এর স্ট্রাকচারটা কি, দেখেন এই স্ট্রাকচারটা খুব ইজি। যে প্রথমে আপনার হচ্ছে দিস ইজ কি হাউ, দিস ইজ হাউ, এরপরে কি হচ্ছে একটা সাবজেক্ট আসবে, হ্যাঁ, এরপর একটা সাবজেক্টের পরে আসবে ভার্ব। এই ভার্বটা কখনো হবে ভি1 ফর্ম, কখনো হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস হবে। এটা কি সাবজেক্টের উপর নির্ভর করে। আর যারা এটা এখনো জান না, তারা আমার পার্সনের একটা ভিডিও মেক করা আছে পার্সন নিয়ে, সেটা দেখে নেবেন, তাহলে এটা খুবই ইজি হবে। এবং এটা একটা খুব ইজি একটা টপিক। জাস্ট আপনারা আমার সাথে কি রিপিট আফটার মি, আমি বলবো, আপনারা আমার সাথে বারবার বলেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে খুবই ইজিলি বলতে পারতেছেন। এবং খুবই ইজি টপিক, তাই বলে কিন্তু এটা কি স্কেপ করে যান না। কারণ যদি স্কেপ করে যান, আপনি প্র্যাকটিস করা হচ্ছে না। এটা আমরা কি জাস্ট একটা প্র্যাকটিস করতেছি, তাই না? আমাদের ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করার জন্য। তাহলে আমরা এভাবে শিখি। কিভাবে বলবো? দিস ইজ হাউ, দিস ইজ হাউ শিখি, তাই না? তাহলে উই লার্ন, দিস ইজ হাউ উই লার্ন। স্ট্রাকচারটা মনে রাখেন। স্ট্রাকচারটা কি আবার দেখেন, দিস ইজ হাউ, এটা হচ্ছে মেন, তাই না? তারপরে একটা সাবজেক্ট অনুসারে ভার্ব। ওকে, তাহলে আমরা এভাবে ইংরেজি শিখি, দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। আমি এভাবেই শেখাই। তাহলে আমি এভাবে শেখাই, তাহলে কিভাবে বলবো? দিস ইজ হাউ আই টিচ। আই টিচ মানে কি? আমি শেখাই, তাই না? যদি আমরা এইভাবে কথাটা বাদ দিই, আমি শেখাই, তাহলে কি বলবো? আই টিচ, আমি শেখাই। আর যদি এভাবে আসে, এই জন্য দিস ইজ হাউ, তাহলে দিস ইজ হাউ আই টিচ। ওকে, তারপর এখানে বলছে এভাবে আমরা একে অপরকে সাহায্য করি, তাই না? দেখেন, এই সিম্পল একটা কিন্তু সেন্টেন্স, কিন্তু আমরা না জানার জন্য এটা বলতে পারি না। বলতে পারি, এবং আমরা কি হ্যাবিচুয়েট না, আমরা ইউজ টু না। কারণ কি? কারণ একটাই, আমরা প্র্যাকটিস করি না। আমরা ছোট্ট খাটো কোন টপিকস দেখলে কি করি, ওটা আমরা স্কিপ করে যাই, আমরা ওটা করি না, আমরা ওখানে কি ওর গুরুত্ব দিই না, তাই না?
যে এটা ইজি জিনিস, দিস ইজ হাউ, এভাবে, এটা আবার কি জানার কি জিনিস আছে, বাট এটা কিন্তু কি সঠিক ওয়ে না, বিকজ আপনি কি ইংরেজি শিখতে চান, ইংরেজি বলতে চান, আর যেহেতু আপনি বলতে চান, শিখতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এভাবে আমরা একে অপরকে সাহায্য করি। তাহলে কিভাবে, আমরা যদি বলি আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে কিভাবে বলবো? প্রথমে যদি আপনি এটা চিন্তা করেন, আমরা সাহায্য করি, তাহলে উই হেল্প, তাই না? আমরা সাহায্য করি একে অপরকে, একে অপরকে বলতে হলে তখন ইস আদা বলতে পারি, বা ওয়ান অ্যানাদার, তাই না? ইস আদা, ইস আদা মানে একে অপরকে, তাহলে উই হেল্প ইস আদা, আমরা একে অন্যকে বা আমরা একে অপরকে সাহায্য করি, তাই না? এখানে ইস আদারে যায় ওয়ান অ্যানাদারও বলতে পারেন। তাহলে এভাবে এভাবে যখন আমরা বলতেছি, তার মানে কি আসতেছে, দিস ইজ হাউ, দিস ইজ হাউ, এইভাবে, দিস ইজ হাউ উই হেল্প ইচ আদার, এভাবে আমরা একে অপরকে কি করি, সাহায্য করি। ক্লিয়ার? দিস ইজ হাউ উই হেল্প ইচ আদার, আমরা এভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করি। তাহলে এভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করি, দিস ইজ হাউ উই কমিউনিকেট, কমিউনিকেট কি তাদের সাথে, তাই না? তাহলে উইথ দেম, তাদের সাথে, তাহলে দিস ইজ হাউ উই কমিউনিকেট উইথ দেম, এভাবেই আমরা তাদের সাথে যোগাযোগ করি। দেখেন এভাবে প্রত্যেকটা কথা কিন্তু আছে কি এভাবে, এই জন্য হচ্ছে এটা কি, দিস ইজ হাউ, দিস ইজ হাউ উই কমিউনিকেট উইথ দেম, এভাবে আমরা কি তাদের সাথে যোগাযোগ করি। এভাবে আমরা নির্দেশনা অনুসরণ করি, বলে না, এভাবে আমরা নির্দেশনা বলি কি করি, অনুসরণ করি। তাহলে দিস ইজ হাউ উই ফলো, তাই না? ফলো হচ্ছে অনুসরণ করা, দিস ইজ হাউ উই ফলো দা ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনস, তাই না? যেহেতু বলেছে নির্দেশনা বলি, এই জন্য ইনস্ট্রাকশনস, দিস ইজ হাউ উই ফলো দা ইনস্ট্রাকশন। বারবার বলতেছি যে আপনাকে প্র্যাকটিস করতে, বারবার বলতে হবে, আমি বলতেছি, আমার সাথে আপনারা প্র্যাকটিস করেন, বলেন, এবং আমি যে সেন্টেন্স গুলো মেক করতেছি বারবার বলেন, একটা করে সেন্টেন্স অ্যাটলিস্ট আপনাদের 5 বার, 5 থেকে 6 বার বলা উচিত, এবং এটা কি বারবার লেখা উচিত। কারণ হয়তো যারা বিগিনার বা কেবল ইংরেজি শিখতেছেন, তারা অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো আপনারা জানেন না, বা এটা একটা সিম্পল কি সেন্টেন্স, হ্যাঁ, এর স্ট্রাকচারটা খুবই সিম্পল, বাট কি হচ্ছে, আপনারা যারা বেসিক বা যারা কেবল শিখতেছেন তারা হয়তো জানেন না, কিন্তু আপনারা যত প্র্যাকটিস করবেন, যত বলবেন, তত কি হবে, আপনাদের ইমপ্রুভ হবে, এবং কি হবে, আফটার এ সার্টেন পিরিয়ড ইউ উইল বি এবল টু স্পিক উইথ আদার গাইস সো ফ্লুয়েন্টলি। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে বারবার প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, দেখেন এই বলছে এইভাবে আমাদের কথা বলা উচিত, তাহলে এইভাবে আমরা আমাদের প্র্যাকটিস করা উচিত, তাই না? এইভাবে কথা বলা উচিত বললি যদি, তাহলে দিস ইজ হাউ উই শুড, উই শুড টক, দিস ইজ হাউ উই শুড টক, এভাবে আমাদের কথা বলা উচিত। তাহলে একটা জিনিস দেখেন, এই এখানে যে সেন্টেন্সটা বলতেছে, আপনি যে কোনো সেন্টেন্সই বলতে পারেন, মানে যে কোনো সেন্টেন্স বলতে আমি বলতেছি, সরি, সেটা হচ্ছে যে কোনো টেন্সে বলতে পারেন, আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে টেন্সই ইউজ করতে পারেন। দেখেন এখানে আমি কিন্তু কি হচ্ছে, শুড ইউজ করছি না, দিস ইজ হাউ উই শুড টক, মানে এভাবে আমাদের কথা বলা উচিত। আমি যদি এখানে বলি যে এভাবে তোমার কথা বলা উচিত, তখন আমরা হয়তো বলবো দিস ইজ হাউ ইউ শুড টক, মানে এভাবে তোমার কথা বলা উচিত, বা তোমার এইভাবে কথা বলা প্রয়োজন, যদি আমরা বলতাম তাহলে কি বলতাম, দিস ইজ হাউ ইউ নিড টু টক, মানে এইভাবে তোমার কথা বলা দরকার, তাই না, বা প্রয়োজন, বা এভাবে তোমাকে কথা বলতে হবে, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু টক, এভাবে তোমাকে কথা বলতে হবে। তাহলে দেখেন, আপনি যখন একটা কি স্ট্রাকচার জেনে যাবেন, আর আপনি যখন বিভিন্ন টেন্স গুলো জানবেন, তখন দেখবেন খুব ইজিলি আপনি কি সেন্টেন্স মেক করতে পারতেছেন। তো তার চেয়ে একটা বড় কথা বলি যে আপনি ইংলিশে কোনো বাংলা সেন্টেন্স দেখে ট্রান্সলেট করা বা রিটেনটা আমি মনে করি যে স্পিকিং এর চাইতে সহজ। কারণ কি, আপনি যখনই দেখেন এই স্ট্রাকচারটা জানবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি খুব ইজিলি এই সেন্টেন্সটা মেক করতে পারবেন। বাট আপনি এই ধরনের সেন্টেন্সটা কারোর সঙ্গে স্পিক করা, মানে আমরা যে বাংলায় যে আমি কথাগুলো বলতেছি, দেখেন এই কথাগুলো যখন আপনি এইভাবে ফ্লুয়েন্ট ইংলিশে বলতে যাবেন বা বলতে চান, ডেফিনেটলি আপনার ইংলিশটা ওই লেভেলের হতে হবে, তাই না? যে আপনাকে কোনো থিঙ্কিং করতে হবে না, যে আপনি কার সাথে কথা বলতে যাচ্ছেন, আপনাকে থিঙ্কিং করতে হবে যে হাউ উইল আই অ্যারেঞ্জ দিস ওয়ার্ড, হ্যাঁ, বা হাউ উইল আই মেক দিস সেন্টেন্স, কিভাবে আপনি সেন্টেন্স মেক করবেন, কিভাবে ওয়ার্ড অ্যারেঞ্জ করবেন। যেমন
এইভাবে এটার জন্য কি ওয়ার্ড হবে, হ্যাঁ আমাদের এটার কি ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড বা কথা বলা এর কি ইংলিশ ওয়ার্ড হবে উচিত, এগুলো যদি আপনি চিন্তা করতে চান তাহলে তো আপনি কথা বলতে পারবেন না। তো আপনার কখন ফ্লুয়েন্সি বাড়বে? যখন আপনি বারবার প্র্যাকটিস করতেছেন, প্রত্যেক দিন একটা রুটিন মাফিক প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ তখন কিন্তু আপনার ফ্লুয়েন্সি ডে বাই ডে ইনক্রিজ হবে, ডে বাই ডে ইমপ্রুভ হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে এটা পারসিস্টেন্টলি আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, তাই না? এবার আসেন দেখেন, এভাবে ভালোবাসতে হয়। এতক্ষণ আমরা যে স্ট্রাকচারটা দেখলাম সেটা হচ্ছে দিস ইজ হাউ, এরপর একটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের পর এখানে ভার্ব আসতে পারে, মূল ভার্ব আসতে পারে, বা টেন্স অনুসারে এখানে ভার্ব আসবে, তাই না? বা সাবজেক্ট অনুসারে ভার্বগুলো চেঞ্জ হবে, তারপরে কোনো অবজেক্ট থাকলে অবজেক্ট আসবে। কিন্তু এখানে হচ্ছে একটু অন্য ভিন্ন রকম, তাই না? এখানে বলছে এভাবে ভালোবাসতে হয়, এখানে ছিল এভাবে আমাদের কথা বলা উচিত, আর এখানে একটু জোর দিয়ে বলছে যে এভাবে ভালোবাসতে হয়, এভাবে কথা বলতে হয়, বা এভাবে শিখতে হয়, বা এভাবে শেখাতে হয়, এভাবে লেখাপড়া করতে হয়। এরকম বলি না যে এভাবে লেখাপড়া করতে হয়, লেখাপড়া করলে তোমাকে এইভাবেই করতে হয়, তুমি টিভি দেখতে হলে এইভাবে টিভি দেখতে হয়, বা কাউকে তুমি অনুসরণ করতে যাচ্ছ তাই এইভাবে তাকে অনুসরণ করতে হয়। এই কথাগুলো আমরা কিভাবে বলবো? এটাও খুব চমৎকার ভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারবো দিস ইজ হাউ ব্যবহার করে। দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে এভাবে, এর ইংলিশটা হচ্ছে দিস ইজ হাউ, তো আমরা প্রথমে এটা লিখে নিব দিস ইজ হাউ, এভাবে কি ভালোবাসতে হয়। তো ভালোবাসতে হয় এটা আমাদের কি হবে, এটার জন্য আমাদেরকে কি ভালোবাসার ইংলিশ কি লাভ, তাই না? ভালোবাসা, তাই দিস ইজ হাউ লাভ এই কথা বললে কি হয়ে যাবে? না, এটা বললে হবে না। এর জন্য আমাদের কি লাগাতে হবে, এখানে একটা টু বি ভার্ব লাগাতে হবে না, এখানে টু লাগাতে হবে। দিস ইজ হাউ টু লাভ, এভাবে ভালোবাসতে হয়। দেখেন এখানে এই যে ইজ, এটা কিন্তু একটা ভার্ব, তাই না? কিন্তু এই ইজটা হচ্ছে এখানে একটা স্টেটিভ ভার্ব, এই জন্য পরে যখন আপনি আরেকটা কি হচ্ছে ক্রিয়া করতে যাচ্ছেন তখন তার আগে টু দিতে হয়, যদি আপনি স্ট্রাকচারটা শিখতে চান। আর আপনি যদি বলেন যে না আমি এইভাবে প্র্যাকটিস করে আমি আমার ইংলিশ লেভেলটাকে কি করব, ইমপ্রুভ করব, তাও কিন্তু আমি এভাবে, আপনি এভাবে বলতে পারবেন। মাথায় রাখবেন যে দিস ইজ হাউ, এই দিস ইজ হাউ এর পরে কি হবে, স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারটা একটু দেখি আমরা তাহলে আপনাদের ভালো হবে না। প্রথমে হচ্ছে দিস ইজ হাউ থাকবে, দিস ইজ হাউ, ঠিক আছে? এরপর একটা কি থাকবে, টু থাকবে, তো এটা কি প্রিপজিশন। এরপরে আপনার যে ভার্ব আসবে সেই ভার্বটা হলো সবসময় ভি1 ফর্ম আসবে, হ্যাঁ ভার্ব একটা বসাবেন সেটা ভি1 ফর্ম, তারপরে যদি এক্সটেনশন কিছু থাকে এক্সটেনশন, সেই এক্সটেনশন গুলো আসবে, ঠিক আছে? এই হলো স্ট্রাকচার। এটা যে এই ধরনের যখন সেন্টেন্স বলবেন যে এইভাবে ভালোবাসতে হয় বা এইভাবে কথা বলতে হয় তখন এটা বলবেন দিস ইজ হাউ, তারপর একটা টু লাগাবেন, তারপরে মূল ক্রিয়াটা। এইভাবে কথা বলতে হয়, দেখেন দিস ইজ হাউ, তাই না? দিস হাউ, তারপর আমরা টু দিব, তাই না? দিস ইজ হাউ টু কি কথা বলতে হয়, টু টু টক, টু টক, টু টক। বা আরেকটা জিনিস বলি, যেমন এখানে বলতে হয়, করতে হয়, শিখতে হয়, শেখাতে হয়, তারপরে করতে হয়, এরকম যখন হবে তখন টু যুক্ত ভার্ব হয়, কি হয়, টু তারপর একটা ভার্ব হয়, ঠিক আছে? আমাকে খেতে হয়, দেখেন আমি যদি বলি আই হ্যাভ টু ইট, দেখেন এখানে হ্যাভ টু দিয়ে কি বলেছে, আমার কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝাতে আমরা হ্যাভ টু এর ব্যবহার জানি না। আমরা যদি হ্যাভটাকে যদি কনসিডারে না আসি, দেখেন টু দিয়ে বলতেছেন আপনি আই হ্যাভ টু কি ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়, এরকম শিখতে হয়। তো আমরা যেহেতু এখানে শিখছি দিস ইজ, এইভাবে কথা বলতে হয়, তাই না? এভাবেই শিখতে হয়, দিস ইজ হাউ টু টক, এভাবে কথা বলতে হয়। আবার দিস ইজ হাউ টু লার্ন, এভাবেই শিখতে হয়। তাহলে দিস ইজ হাউ টু শিখতে হয়, তাই না? লার্ন, দিস ইজ হাউ টু লার্ন। যদি শেখাতে হয় তাহলে কি হবে, শুধু দেখেন উল্টা হচ্ছে, শেখানোর ইংলিশে টিচ, তাহলে দিস ইজ হাউ টু টিচ, এভাবে শেখাতে হয়, দিস ইজ হাউ টু টিচ, দিস ইজ হাউ টু টিচ, এভাবে শেখাতে হয়, এভাবে লেখাপড়া করতে হয়। বলি না ছেলে মেয়েদের যারা ভালো লেখাপড়া করে আমরা তাদেরকে ইন্সপায়ার করার জন্য আরো বলি যে এইভাবেই লেখাপড়া করতে হয়। তাহলে কিভাবে বলবো, দিস ইজ হাউ, এভাবে কি টু স্টাডি, তাই না? এভাবেই পড়াশোনা করতে, টু স্টাডি, দিস ইজ হাউ টু স্টাডি, এভাবে কি লেখাপড়া করতে হয়, এভাবেই যোগাযোগ করতে হয়। বলো না এইভাবেই যোগাযোগ করবো কারোর সঙ্গে, কারো যদি কনসার্ন পেতে চাও, হ্যাঁ মনোযোগ পেতে চাও বা কনসেন্ট্রেশন পেতে চাও, ডেফিনেটলি ইউ শুড
কি কমিউনিকেট লাইক দিস ওয়ে, এভাবেও আমরা বলতে পারি। আবার এভাবে বলতে পারি যে এভাবে যোগাযোগ করতে হয়, দিস ইজ হাউ টু কমিউনিকেট, কমিউনিকেট দিস ইজ কি হচ্ছে, দিস ইজ হাউ টু কমিউনিকেট, এভাবে যোগাযোগ করতে হয়। যদি আমরা বলি এভাবেই মানুষের সাথে যোগাযোগ করতে হয়, তখন আমরা কি বলবো দেখেন, দিস ইজ হাউ টু কমিউনিকেট উইথ পিপুল, তাই না? যদি লোকজনের সাথে বা মানুষের সাথে কথা বলতাম তখন শুধু উইথ পিপুল কথা বলতাম, তাই না? বা এভাবেই নির্দেশনাবলী অনুসরণ করতে হয়, দেখেন এভাবে নির্দেশনাবলী অনুসরণ করতে হয় কি, দিস ইজ হাউ টু ফলো, দিস ইজ হাউ টু ফলো the instruction, this is how to follow instruction, এইভাবে নির্দেশনাবলী অনুসরণ করতে হয়। আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সটা প্রথমে দেখেছিলাম না, যারা আমরা এইভাবে অনুসরণ করি, দেখেন আমরা এই যে এভাবে আমরা নির্দেশনাবলী অনুসরণ করি, তখন বলতেছে দিস ইজ হাউ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট পরে কি হচ্ছে, ভার্ব যেটা হচ্ছে সে টেন্স অনুসারে হচ্ছে। কিন্তু এখানে যখন আমরা বলছি করতে হয়, তখন কি হচ্ছে, ভার্বের আগে একটা টু দিতেছি, তাই না? যে এভাবে নির্দেশনাবলী অনুসরণ করতে হয়। এখানে কাকে করতে হয় কিন্তু সেই কথা নাই, সাবজেক্ট কিন্তু কোনো জায়গায় নেই, কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে দেখেন, যেভাবে শেখাতে হয় দিস ইজ হাউ টু টিচ, এভাবে শিখতে হয় দিস ইজ হাউ টু লার্ন। একটা জায়গাতেও কিন্তু আমাদের এখানে সাবজেক্ট নাই, বাট এর আগে আমরা যখন দেখছিলাম প্রত্যেকটাতে সাবজেক্ট ছিল, এবং এর স্ট্রাকচারটা আমরা তো শিখছি, তাই না? দিস ইজ হাউ এর পরে কিন্তু সাবজেক্ট আছে, তারপরে ভার্ব। কিন্তু আমরা এখন যেটা প্র্যাকটিস করতেছি যে করতে হয় কথা দিয়ে, তখন দেখতেছি দিস ইজ হাউ এর পর একটা টু থাকছে, না? টু থাকতেছে, তারপর একটা ভার্ব থাকতেছে, তারপরে এক্সটেনশন যা আছে তাই। তাই এখানে যখন বলা হচ্ছে যে এভাবে নির্দেশনাবলী অনুসরণ করতে হয়, তাহলে দিস ইজ হাউ টু ফলো দ্য ইনস্ট্রাকশনস। ওকে, এভাবে ফোন পরিষ্কার করতে হয়, তাহলে কিভাবে বলতেছি দেখেন, দিস ইজ হাউ টু ক্লিন, দিস ইজ হাউ টু ক্লিন দা কি ফোন বা মোবাইল যেটাই বলেন, দিস হাউ টু ক্লিন দা ফোন, এভাবে ফোন পরিষ্কার করতে হয়। যদি বলি এভাবে রুম পরিষ্কার করতে হয়, দিস হাউ টু ক্লিন দা রুম। তবে এভাবে কি করতে হয়, ল্যাপটপ পরিষ্কার করতে হয়, দিস হাউ টু ক্লিন দা রুম ল্যাপটপ। বা এইভাবেই কি করতে হয়, যে যেগুলো বাসা আসবাবপত্র আছে সেগুলো বলতে পারেন, খাট, টেবিল, আলমিরা, হ্যাঁ, এইভাবে পরিষ্কার করতে হয়। তো এইভাবে দেখেন এই জায়গাগুলোতে কি উইদাউট সাবজেক্ট ছাড়া আমরা খুব চমৎকার ভাবে সেন্টেন্স মেক করতে পারতেছি। তো খুব ইজি একটা টেকনিক, জাস্ট আমরা যদি একটু প্র্যাকটিস করি বাসায় বসে, আমি যতগুলো সেন্টেন্স বলছি প্রত্যেকটা সেন্টেন্স আপনারা 5 বার করে বলেন এবং 5 বার করে লিখেন, হ্যাঁ, দেখবেন যে আপনারা আসলে বলতে পারতেছেন। এবং এগুলো আপনার যারা ফ্রেন্ড সার্কেল বা যদি আপনি জব করেন, কলিগ, বা আপনি যদি স্টুডেন্ট হন, যে স্টুডেন্ট হলে তো খুবই একটা ভালো একটা সুযোগ সুবিধা, কারণ আপনি আপনার ফ্রেন্ডের সাথে কি খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন বা স্পিকিং করতে পারবেন। তাই হোক, যারা ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন তাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এই ধরনের যদি ভিডিও আপনারা আরো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক ইন্সপিরেশন হয়। আর আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই এবং সহজ সহজ টপিকগুলো প্র্যাকটিস করতে পারেন। এবং আমি সবসময় যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি যাতে আমাদের ইংলিশ স্কিলটা কি হয়, ডেভেলপ হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটা ফলো দিয়ে রাখতে পারেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।